মধ্যে পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে দেখছেন পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রপতি নীরবে কি চলে যাবেন নাকি কোনো কিছু ঘটাবেন? এখনই সময় এসেছে রাষ্ট্রপতির কিছু একটা করা, বিশেষ করে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন। এই সক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির আছে। রাষ্ট্রপতির ছবি কখনোই নামাতে পারবেন না। রাষ্ট্রপতিকে নামাতে পারবেন, রাষ্ট্রপতিকে বদলাতে পারবেন, কিন্তু আমি আবার পরিষ্কার করে বলছি, বাংলাদেশ সরকারের ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা নাই রাষ্ট্রপতির ছবি নামানোর। পরিস্থিতি খুব একটা ভালো না, পরিস্থিতি খুবই ঘোলাটে, খুবই জটিল এবং আগামী কয়েকদিন খুবই ক্রুশিয়াল। কখন কি হয় কিছু বলা যায়। পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে দেখছেন পুলিশের সাথে এই মুহূর্তে ধস্তাধস্ত অবস্থা, আন্দোলনরতদের ধস্তাধস্ত অবস্থা আমরা দেখছি। এই মুহূর্তে আপনারা দেখছেন পুলিশের সাথে এই মুহূর্তে ধস্তাধস্ত অবস্থা আন্দোলনরতদের আমরা দেখছি। সেনাবাহিনী কিন্তু প্রস্তুতি নিচ্ছে। দেখছেন যে এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু মুভমেন্ট করছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। রাষ্ট্রপতি বদলানো যেতে পারে, রাষ্ট্রপতির ছবি কখনো বদলাতে পারবেন না। রাষ্ট্রপতির ছবি কখনোই নামাতে পারবেন না। রাষ্ট্রপতিকে নামাতে পারবেন, রাষ্ট্রপতিকে বদলাতে পারবেন, কিন্তু আমি আবার পরিষ্কার করে বলছি, বাংলাদেশ সরকারের ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা নাই রাষ্ট্রপতির ছবি নামানোর। উনি রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারে, রাষ্ট্রপতিকে বদলা দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আগে রাষ্ট্রপতি বদলান, রাষ্ট্রপতি পরিবর্তন করেন, অটোমেটিক্যালি রাষ্ট্রপতির ছবি পরিবর্তন হয়ে যাবে। এখন যারা দিয়েছেন তারা ক্রিমিনাল অফেন্স করেছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই নির্দেশে যদি কোনো এমবেসিতে বিদেশে কোনো ছবি নামানো হয় তাহলে ওই অ্যাম্বাসাডারকে অবশ্যই আন্ডার প্রসিকিউশনে আনতে হবে। তবে আমি মনে করি বাংলাদেশে কোনো পররাষ্ট্রমন্ত্রী নাই, পররাষ্ট্র মন্ত্রণালয় নাই। এখন খলিল এবং ওই যে কি পররাষ্ট্র উপদেষ্টা আছে তাদের মধ্যে ক্ল্যাশ চলতেছে, কে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাবে। মাঝখান থেকে আদেশ নির্দেশ যায় শফিকুল আলমের কাছ থেকে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির কাছ থেকে। এখানে এই ধরনের কোনো অর্ডার যাওয়ার কোনো স্কোপ নাই। যদি কেউ এরকম মুখী অর্ডার দিয়ে থাকে তাকে আন্ডার পানিশমেন্ট আনতে হবে, তাকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রপতি নীরবে কি চলে যাবেন নাকি কোনো কিছু ঘটাবেন? এখনই সময় এসেছে রাষ্ট্রপতির কিছু একটা করা। আর এখন যদি তিনি কিছু না করেন তাহলে হয়তো তাকে নীরবে নিঃশব্দে চলে যেতে হবে। তার চেয়ে বড় কথা যেটা, যে রাষ্ট্রপতির ছবি বিভিন্ন হাই কমিশনার এবং উপ হাই কমিশনার থেকে সরানো হয়েছে, যেটা এক ধরনের সংবিধান লঙ্ঘন। একটা রাষ্ট্রপতি বহাল তবিয়তে ক্ষমতায় আছেন, তাহলে তার ছবি কেন হাই কমিশনার থেকে সরানো হবে? এটার যৌক্তিকতা কি? অন্তর্বর্তী সরকার উচিত ছিল যারা এই কাজের সাথে জড়িত তাদের আইনের মুখোমুখি আনা, শাস্তির আওতায় আনা। মানে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার কাউকে শাস্তির মুখে আনেনি, কাউকে জিজ্ঞাসাবাদও করেনি। তার মানে এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার সরাসরি তিনি নিজেই এই বিষয়টাতে ইন্ধন দিচ্ছে। মানে অন্তর্বর্তী সরকারের একটা রুলস রেজুলেশন অনুযায়ী রাষ্ট্রপতিকে সরানোর একটা চেষ্টা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকার কি রাষ্ট্রপতিকে সরাতে পারবে কিনা? এখানে আমার মনে হয় না যে পারবে। যদি রাষ্ট্রপতিকে সরানো যেত তাহলে সেই 5ই আগস্টের পরবর্তী সময়ই তাকে সরাতে পারতো। এটা 1 বছর পার হয়ে যাচ্ছে, লং ডিস্টেন্স। তো এই সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে সরানো অন্তর্বর্তী সরকারের পক্ষে অতটা সহজ বিষয় না। এখন এই অন্তর্বর্তী সরকার যদি রাষ্ট্রপতিকে সরাতে চায় বা তাকে যদি পদত্যাগ করতে চায় বা তাকে যদি উৎখাত করতে চায়, তাহলে অন্তর্বর্তী সরকারের যে শপথ গ্রহণ এটা অবৈধ হবে, এটা সাংবিধানিক হবে না। এখান থেকে এই বিষয়টি স্পষ্ট। আর আরেকটা বিষয়, যে অন্তর্বর্তী সরকার যদি রাষ্ট্রপতিকে জোরপূর্বক পদত্যাগ করাতে চায় তাহলে অবশ্যই এটা সংবিধান বহির্ভূত কাজ এবং একই সাথে রাষ্ট্রদ্রোহিতার শামিল। এবং অন্তর্বর্তী সরকার নিজেদের ভিত্তি নিজেরাই শেষ করল। বাট এই যে বিষয়গুলো আমরা যে দেখছি এটা উত্তরণ না, এটা আমরা ধ্বংসযোগ্য ছাড়া আর কিছু খুঁজে পাচ্ছি না। একই সাথে যে বার্তাটা আমি আপনাদেরকে দিতে চাই, এই যে রাষ্ট্রপতির বর্তমান যিনি রয়েছেন শাহাবুদ্দিন, তিনি চুপচাপ 1 বছর পার করলেন। এখানে অন্য কোনো রাষ্ট্রপতি থাকলে হয়তো ভয়ঙ্কর কিছু ঘটিয়ে দিতে পারতেন বা ঘটাতে পারতেন। কেননা যে রাষ্ট্রপতির কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্ষমতা রয়েছে, বিশেষ করে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন। এই সক্ষমতা কিন্তু রাষ্ট্রপতি আছে। তারপর রাষ্ট্রপতি চুপচাপ বসে অন্তর্বর্তী সরকারের কাজে সহযোগিতা করছেন। আর দিন শেষে অন্তর্বর্তী সরকার যখন ব্যর্থ হচ্ছে, তার উপদেষ্টারা যখন দুর্নীতির সাথে অতপ্রতভাবে জড়িয়ে যাচ্ছেন, কোথাও চাঁদাবাজি, কোথাও টেন্ডারবাজি, কোথাও অপকর্ম, কোথাও মানুষকুল, এই সমস্ত কিছুর সাথে যখনই জড়িয়ে যাচ্ছে, খুব সুকৌশলে দায়ভারটা রাষ্ট্রপতির কাঁধে দেওয়া হচ্ছে, যে রাষ্ট্রপতির কারণেই আপনার অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে। মানে কত চমৎকার একটা রোড ম্যাপ কিন্তু তৈরি করা হয়েছে, যেখানে অন্তর্বর্তী সরকার নিজেই ব্যর্থ। বেশ কিছু মাস আগে তিনি কিন্তু বলেছিলেন ডক্টর ইউনূস যে আমি নিজেই কাজ করতে পারছি না, বাকিদেরকে আমি কিভাবে চাপ দেবো। তো বিষয়টা বুঝতে পারছেন যে তিনি নিজেই ব্যর্থ, তো বাকিরা তো ব্যর্থ হবেনি। এখান থেকে এই বিষয়গুলো স্বতঃস্ফূর্ত হয়ে ফুটে ওঠে যে অন্তর্বর্তী সরকারের নিজের বদনাম, দোষ, গুণ ঢাকতে
সেখানে রাষ্ট্রপতিকে বলে দেওয়ার চেষ্টা করছে, মানে ওটা কাপফারা দিতে চেষ্টা করছে। এখন এটা কি কাপফারা হবে কিনা এই প্রশ্নটা কিন্তু রাজনীতির মাঠে ব্যাপকভাবে আলোচনার প্রাণ কেন্দ্রে আছে। এখন হঠাৎ করে 1 বছর পরে এসে কেন আপনার ডক্টর ইউনূসের মনে হলো যে রাষ্ট্রপতি তার ব্যর্থতার মূল কারণ, তাকে সরাতে হবে এবং বিভিন্ন হাইকমিশনার থেকে তার ছবিটা সরিয়ে দেওয়া হলো, এই সমস্ত কিছু কেন? ডক্টর ইউনূসের কি সেই ক্ষমতা আছে রাষ্ট্রপতিকে সরানোর জন্য, নাকি একটা আবার মব ভায়োলেন্স তৈরি করে রাষ্ট্রপতি উৎখাতের নামে নির্বাচনকে বিলম্বিত করবে, নির্বাচনকে পিছিয়ে দিতে চাইবেন, এইরকম বিষয় কোনো আছে নাকি, বা এরকম এজেন্ডা বাস্তবায়ন করতে চাই কিনা আমি জানি না যে অন্তর্বর্তী সরকারের ভিতরে কি কাজ করছে। আরেকটা বিষয় যেটা, যে এই যে বর্তমান রাষ্ট্রপতি যেটা আছে তাকে দেখে হয়তো বাহ্যিক দৃষ্টিতে দেখে হয়তো ভদ্র নম্র সবের মানুষ মনে হয়, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে তিনি এতটাও নীরব মানুষ না, এতটাও চুপচাপ মানুষ না। তিনি কিন্তু ঠিক সময় ঠিক কাজটাই করে যাবেন। একসময় ছাত্রলীগের রাজনীতি করে আসা, যুবলীগ করা, শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হওয়া, মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা একেবারে আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী বয়ান দ্বারা কিন্তু ভরপুর। সুতরাং এইরকম একটা ব্যক্তিকে আপনি ধাক্কা দিয়ে উপরে ফেলে দিবে, সেটা কখনোই সম্ভব হবে না, বা এটা হওয়ার কোনো পসিবিলিটি অন্তত আমি দেখছি না। যদিও অন্তর্বর্তী সরকার অনেক সফট তৈরি করছে, অনেক কৌশল তৈরি করছে যে রাষ্ট্রপতিকে উৎখাত করবেন এবং উৎখাত করে সেখানে কোনো একটা 5 পার্সনকে এস্টাবলিশ করে দেবেন, বসিয়ে দেবেন, এই রাজনীতিগুলো জনগণ মেনে নেবে না বা পছন্দ করবে না। এখন অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে 1 বছর পরে, আমি মনে করি যেটা ভুল সিদ্ধান্ত, এটার চাইতে চরম ভুল আর কখনো হতে পারে না। বাট একেবারে বেহায়া, আপনার লজ্জাস্বরূপ নেই বললে চলে যে এইরকম একটা সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে যাচ্ছে, আর যেটা আমাদের রাজনীতির উত্তরণের জন্য খুবই জঘন্য কারণ। পরিস্থিতি খুব একটা ভালো না, পরিস্থিতি খুবই ঘোলাটে, খুবই জটিল, এবং আগামী কয়েকদিন খুবই ক্রুশিয়াল। কখন কি হয় কিছু বলা যায় না। যেমন 5 আগস্ট অভ্যুত্থানের 1 বছর পূর্তির 2-3 দিন আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলেছিলেন যে আগামী 5-6 দিন খুবই ক্রুশিয়াল, দেশ কোন দিকে যায়, সরকার কোন দিকে যায় সেটি এর মধ্যেই স্পষ্ট হয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু তার সেই 5-6 দিনের সঙ্গে সম্ভবত আরও কয়েকদিন এক্সটেন্ড করা হয়েছে বা এক্সটেনশন হয়েছে। কয়েকটা ইঙ্গিত দিই, প্রকাশ্যে যা আসছে সেখান থেকে আমরা কিছু কিছু হিসাব সমীকরণ মিলিয়ে নিতে পারি। যেমন পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি সরকারের একজন অন্যতম প্রভাবশালী উপদেষ্টা, তিনি এনসিপি এবং নির্বাচন প্রসঙ্গে কী বলছেন? তিনি বলছেন এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এনসিপি সম্পর্কে, জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে একদিন আগেও কি এই ধরনের টোনে কোনো উপদেষ্টা কথা বলতে পারেন, কোনো ধরনের মন্তব্য এভাবে করতে পারেন আমরা কল্পনা করতে পেরেছি? পারিনি। কিন্তু এখন এনসিপিকে মোটামুটি উড়িয়ে দেওয়া হচ্ছে। যে এনসিপিকে সবসময় প্রধান উপদেষ্টা তার ডান পাশে রেখেছেন, যে কোনো পার্টির সঙ্গে আলোচনায়, যে কোনো মুহূর্তে আলোচনা করেছেন, এখন এসে এমন মন্তব্য করছেন। যেহেতু একদিন আগে এনসিপি নেতারা, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি মন্তব্য করলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, খুবই কনফিডেন্টলি তিনি বললেন, এবং তার আগে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসিয়ান জ্যাকবসনের সঙ্গে দেখা করে এলে তারা, তারপরে এই মন্তব্য করলেন। তবে যুক্তরাষ্ট্র যে তাদের কথায় সায় দিয়েছে এমনটি ভাবার আর কোনো কারণ নেই। কক্সবাজারে তাদের যাওয়া পিটার হাসের বিষয়টি পরে গুজব বলে প্রমাণিত হয়েছে। তবে কিছু একটা করতে তারা গিয়েছিল বা কোনো একটা আশায় তারা গিয়েছিল, যা হয়তো পুরনো বিষয়। শোনা যাচ্ছে, যেটুকু জানতে পারছি নানার মাধ্যমে, যে যুক্তরাষ্ট্র নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথার উপর থেকে তার আশীর্বাদের হাত সরিয়ে নিয়েছে। তারাও নাকি এখন নির্বাচন চায়। তাহলে আসলে বিষয়টি কি, সমীকরণটি কি? আমি নিজে বরাবরই বলে আসছি, এখনও বলছি, নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99%, হবে না বললেই চলে। কিন্তু যুক্তরাষ্ট্র নির্বাচন চায়, এবং আমি নির্বাচন হবে না বলতে কোন প্রসঙ্গে বুঝিয়েছি? নির্বাচন তো হতেই হবে একটা সময়। এই সরকারের অধীনে নির্বাচন না হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে বলেছি, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেওয়ার সুযোগ পাবেন না। এখন যুক্তরাষ্ট্র নির্বাচন চাই, কোন ফরম্যাটে চাই সেটিও তো একটু বিবেচনা নেওয়া দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে নির্বাচন চাই, নাকি নতুন কোনো সরকারের অধীনে নির্বাচন চাই? সেই সরকারের রূপরেখাটি আবার কী হতে পারে? হাইকোর্টে যে রেফারেন্স পাওয়া গেছে, বা আমরা যেগুলো জানছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার ব্যবস্থা হয়েছে, সেটি এখন কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়ে আলোচনা হতে পারে। নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে সরিয়ে এই ধরনের অন্য কোনো অন্তর্বর্তী সরকার, নাকি তাকে রেখেই আবার হবে? নানান ধরনের জটিলতা রয়েছে। এদিকে গত 2 দিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশি মিশনগুলো থেকে সরানোকে কেন্দ্র করে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। এই বিষয়ে আমি যতটুকু জানি, যতটুকু আমার পার্সোনাল জায়গা থেকে ইনফরমেশন পাওয়ার, সেক্ষেত্রে আমি এর আগের কন্টেন্ট আপনাদের আদ্যপান্ত জানিয়েছি যে কোন পর্যায়ে, কোন পরিস্থিতি ছবিগুলো নামাতে বলা হয়েছে বা সরানো হচ্ছে। এবং শুধুমাত্র জেলাসি থেকেই কি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশ দিয়েছেন এমন প্রশ্ন তুলেছে। তার কারণ বিদেশি মিশনগুলোতে তো প্রধান উপদেষ্টার অথবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার প্রধানদের ছবি থাকে না, এটা আমরা জানি। সেখানে শুধুমাত্র রাষ্ট্রপতির ছবি থাকবে, সেই জায়গা থেকে একটা জেলাসি তার মধ্যে কাজ করতে পারে। তারপরেও প্রশ্ন যে কোনো ধরনের প্রজ্ঞাপন ছাড়াই এই ধরনের মৌখিক নির্দেশনার মাধ্যমে রাষ্ট্রপতির ছবি সরানো সম্ভব হতে পারে কিনা, সেই প্রশ্নও আসছে। আর যেটি গুঞ্জন ছড়িয়েছে যে
রাষ্ট্রপতিকে সরানো হতে পারে। এটি আমার কাছে মনে হয় যে এর আগেও বলেছি যে রাষ্ট্রপতিকে যদি সরাতেই হয় তাহলে আগে থেকে এই ধরনের পরিস্থিতি ঘোলাটি করে লাভ কি, সরানোর পরে না হয় এমনিতেই তার ছবি নেমে যেত। যাই হোক, বিষয় হচ্ছে কি যে এই সরকারের আসলে কোনো কাজ নেই, নাই কাজ তো খই ভাজ, একটা কথা আছে না, সেই ধরনের। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলের নাম থেকে শুরু করে বিভিন্ন স্থাপনার নাম তারা চেঞ্জ করলো, এই সরকার চেঞ্জ করলো। শহীদ বুদ্ধিজীবী থেকে শুরু করে বিজ্ঞানী, কবি, সাহিত্যিক এবং মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে সেই সব নাম ধুয়ে মুছে একেবারে শেষ করে ফেলা হলো। বিশেষ করে মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে এবং যারা হিন্দু ধর্মের ব্যক্তি, কোনো দরকার ছিল না এগুলো করার। মুক্তিযুদ্ধের বা মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা, এই কাজগুলো তারা করেছে অহেতুক, যার কোনো দরকার নেই একটা অন্তর্বর্তী সরকারের জন্য। সেই কাজগুলোতেও তারা হাত দিয়েছে, যা নির্বাচিত সরকারও করে না। এবং সৈয়দা রেজওয়ানা হাসান তিনি রবিবার আরও যে প্রসঙ্গে কথা বলেছেন সাংবাদিকদের সামনে, সেটি হচ্ছে আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হচ্ছে, এমনটা ঘোষণা তিনি দিয়েছেন। এবং 10 বছরের জন্য প্রকল্প নেওয়া হবে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য। এবং এই যে তিস্তা বহুমুখী প্রকল্প, এটি অবশ্যই আমাদের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা তো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি, দুপক্ষের টানাটানির মধ্যে। একদিকে চীন খুব আগ্রহ দেখাচ্ছে, তারা এই প্রকল্পে অর্থায়ন করতে চায়, কিন্তু এটাও তো সত্য কথা যে অর্থায়নের মাধ্যমে এই প্রকল্পে চীনের স্বার্থ রয়েছে। ভারতের চিকেন নেকের কাছে যে এই প্রকল্প গড়ে তোলা হবে, সেখানে থেকে তাদের কারিগরি টিমের মধ্যে এমন অনেকে আসবেন ওপারের বিষয়গুলো নজরদারি করার জন্য, ভারতের বিষয়গুলো, বিশেষ করে ভারতের 7 সিস্টার্সের উপরে নজরদারি করার জন্য। আবার এ কারণেই ভারত কোনো মতেই এই প্রকল্প চীনের অর্থায়ন হোক তা তারা চায় না। তারা নিজেরাও এই প্রকল্পে অর্থায়ন করতে চেয়েছিল আওয়ামী লীগের শেষ সময়ে এসে, এবং এই বিষয়টি নিয়ে অনেক দূর গড়িয়েছিল। চীনও এত বেশি আগ্রহী যে 2024 7 জানুয়ারি নির্বাচনের পরপরই বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন তিনি কয়েক দফায় শেখ হাসিনা থেকে শুরু করে মন্ত্রিপরিষদের অনেকের সঙ্গে তিনি বৈঠক করেছেন যে নির্বাচন তো শেষ, এই প্রকল্পের কী হলো। এবং যদি সত্যি সত্যিই চীনের অর্থায়নে এই প্রকল্প করার উদ্যোগ জোরে সোরে এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে ভারত নিশ্চয়ই বসে থাকবে না, তারা তাদের প্ল্যান অনুযায়ী এগোবে। অতএব সামান্য কয়েকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করলাম, এর বাইরে আরও অনেক কিছু রয়েছে যেগুলো বলার সময় আসেনি। তবে সামান্য এই কটি বিষয় নিয়েই আমরা মোটামুটি অনুধাবনের চেষ্টা করতে পারি যে আগামী কয়েকদিনে কী ঘটতে যাচ্ছে বা কী হতে যাচ্ছে, টালমাটাল পরিস্থিতি কোন দিকে বাড়াতে পারে।